লম্বা রিজু শরীরের কাঠামো, কোকড়ানো চুল, ঈগলের ঠোঁটের মতো বাঁকানো খাড়া নাক, সুদর্শন ড্যাশিং, আইনের তুখোর ছাত্র, বিনয়ী নম্র মার্জিত রুচির পোশাক আশাক, সব মিলিয়ে অত্যন্ত আকর্ষণীয় ব্যক্তিত্ব। আপাদমস্তক নিপাট ভদ্রলোক। প্রথম দর্শনে যে কেউই পছন্দ করে বসতে বাধ্য। রহস্য আর মায়ার অদ্ভুত মিশেলে ভরা চোখ দুটো যে কোনো মেয়ের রাতের ঘুম হারাম করার জন্য যথেষ্ট। সুদর্শন চেহারা আর ভদ্রলোকের মুখোশের আড়ালে লুকিয়েছিল অন্য একটা প্রাণী, যেন সে রবার্ট লুই স্টিভেনসনের গল্পের বই থেকে উঠে আসা বাস্তবের ডক্টর জ্যাকিল অ্যান্ড মিস্টার হাইড। সে ছিল এক সিরিয়াল কিলার, রাইপিস্ট, নরপিশাচ। 30-এরও বেশি মেয়েকে নিজের হাতে অত্যন্ত নিষ্ঠুরভাবে খুন করেছিল বলে নিশ্চিতভাবে জানা যায়, যদিও আসল সংখ্যাটা আরও অনেক বেশি হবার কথা। সিরিয়াল কিলারদের নানা ধরনের বাতিক থাকে। ওর বাতিক ছিল ন্যাক্রোফিলিয়া, মৃতদেহের সাথে সেক্স। পচে ফুলে গলতে শুরু করার আগ পর্যন্ত ওর ভিকটিমদের মৃতদেহগুলোকে ধর্ষণ করত। বাবা মার দেয়া নাম থিওডর রবার্ট বান্ডি। মানুষ ওকে টেড বান্ডি বলেই জানত। শিয়ালের মতো দ্রুত ছিল, বিড়ালের মতো নিঃশব্দ ছিল তার চলাফেরা। নারী শিকারের নিখুঁত প্ল্যান করত। চিতার ক্ষিপ্রতায় শিকার করে স্রেফ ভূতের মতো হাওয়ায় মিলিয়ে যেত। বাঘা বাঘা পুলিশ অফিসার আর জানো গোয়েন্দাদের নাকের জল আর চোখের জল এক করে ছেড়েছিল। 70-এর দশকে আমেরিকায় 7টি স্টেট জুড়ে কায়েম করেছিল এক ত্রাসের রাজত্ব। প্রথম আঘাত। ঠিক কখন এবং কোথায় বান্ডি শিকার শুরু করেছিল তা নিয়ে বিস্তর তদন্ত হয়েছে। অনেক জলঘোলা করা হলেও আসল তথ্য বের করা সম্ভব হয়নি। এক এক সময়ে এক একজনকে বান্ডি এক এক রকম তথ্য দিত। ধারণা করা হয় মেয়েদের কিডন্যাপ আর ধর্ষণের শুরুটা 1969 থেকে শুরু করলেও বান্ডি খুন আর নেক্রোফিলিয়া শুরু করে 1971 সালের পর থেকে। কিছু আলামত আর তদন্তে পাওয়া কিছু তথ্যের কারণে অনেক ডিটেকটিভ ধারণা করেন খুনি হিসেবে বান্ডির হাতেখড়ি আরও অনেক আগে, 1961 সালে 8 বছর বয়সের একটা মেয়েকে খুন করার মাধ্যমে। বান্ডির বয়স তখন মাত্র 14। বান্ডি অবশ্য চিরকাল এই অভিযোগ অস্বীকার করেছে। টুকটাক কিডন্যাপিং এবং 2-1টা খুন করে হাত পাকানোর পর বান্ডি শুরু করে তার আসল খেলা 1974 সালে। তার বয়স তখন 27। প্রথম শিকার। বান্ডি টার্গেট করত হালপেশনের আকর্ষণীয় পোশাকের কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া সুন্দরী মেয়েদের, যাদের বয়স সাধারণত 15 থেকে 25 বছরের মধ্যে। সুন্দর জামা কাপড় পরে ক্যাতাদুরস্ত হয়ে মুখোশ, টর্চ লাইট, দড়িদড়া ইত্যাদি নিয়ে বেরিয়ে পড়তো শিকারের খোঁজে। টহল দিয়ে বেড়াতো এমন জায়গাগুলোতে যেখানে নারীদের আনাগোনা বেশি। কাউকে মনে ধরলে বা একা কোনো সুন্দরীকে পথে চলতে দেখলে নেমে আসতো গাড়ি থেকে। এক হাত ঝোলানো থাকতো স্লিংয়ে অথবা এক পায়ে থাকতো প্লাস্টার, ভান করতো যেন তার হাত পা ভাঙা। আরেক হাতে থাকতো ভারী ব্রিফকেস বা মোটা মোটা বই। টার্গেটের খুব কাছে গিয়ে মনোযোগ আকর্ষণের জন্য বইগুলো সশব্দে ফেলে দিত বা এমন ভাব করতো যে ব্রিফকেসটা বহন করতে খুব কষ্ট হচ্ছে তার। জরুরি সাহায্য দরকার। টার্গেট সাহায্য করতে আসলে শুধু কথা দিয়ে ছিঁড়ে ভিজিয়ে ফেলত। সুদর্শন বান্ডি অনুরোধ করতো ব্রিফকেস বা বইগুলো গাড়ি পর্যন্ত পৌঁছে দেয়া। গাড়ি পর্যন্ত পৌঁছানো মাত্রই নরক নেমে আসতো টার্গেটের মাথায়। বেশ কিছুদিন পর অসহায় মেয়েটার বিকৃত ফুলের ঢোল হয়ে যাওয়া জামা কাপড় ছাড়া লাশ পাওয়া যেত কোনো এক নির্জন পরিত্যক্ত জায়গায়, পাহাড় পর্বতে বা বনে জঙ্গলে। অনেক সময় লাশের চিহ্নটুকু পাওয়া যেত না। লাশ পচে গলে ফুলতে শুরু করার আগ পর্যন্ত বান্ডি মৃতদেহের সাথে সেক্স করত। হয়তো এক জায়গায় খুন করে 200 মাইল দূরের কোনো এলাকায় এসে আরেকটা খুন করত, তারপর আবার প্রথম ক্রাইম স্পটে এসে লাশের উপর ঝাল মেটাত। নির্ভেজাল মানুষরূপী শয়তান। সিলেটল, ফ্লোরিডার মেয়েরা আতঙ্কে ভুগছিল। অজানা এক সাইকো ঘুরে বেড়াচ্ছে শহরে, না জানি কখন কার পালা আসে। এক হোস্টেল থেকে আরেক হোস্টেলে যাবার সময়, থিয়েটার বা সিনেমা হল থেকে ফেরার পথে, এমনকি করিডোর দিয়ে এক রুম থেকে অন্য রুমে যাবার সময় মেয়েরা গায়েব হয়ে যেত। চিরুনি অভিযান চালিয়েও ধরা যেত না ঘাতককে। একের পর এক মেয়ে রহস্যময়ভাবে গায়েব হয়ে যাচ্ছে, অথচ রহস্যের কোনো কিনারা হচ্ছে না, ঘাতক ধরা পড়ছে না। কিং কাউন্টিং শেরিফ, অফিসার, ডিটেকটিভ আর সিআর পুলিশ ডিপার্টমেন্ট কুত্তা পাগল হয়ে গিয়েছিল অপরাধী ধরার জন্য। কিন্তু বান্ডির শিকারের সংখ্যা 20 হবার আগ পর্যন্ত কেউই বুঝতে পারেনি তারা সবাই আসলে পৃথক পৃথকভাবে একজন লোকের পিছনে ছুটছে। এর কারণ ছিল অবশ্য টেড বান্ডির মস্তিষ্ক ছিল ক্ষুরধার। পরিস্থিতি বিশ্লেষণ করে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারত। ক্রাইম ম্যাথোডোলজি নিয়ে গভীর পড়াশোনা তাকে শিখিয়েছিল
কিভাবে কারো সন্দেহের উদ্বেগ না করে ক্রাইম স্পটে আঙুলের চাপ বা এই জাতীয় কোনো ক্লু না ফেলে নিমিষেই হাফিস হওয়া যায়। ওস্তাদ ছিল ছদ্মবেশ ধারণে। চুলে দু আঙুল চালিয়ে বা মুখের এক্সপ্রেশন বদলে ফেলে খুব তাড়াতাড়ি নিজের চেহারা বদলে ফেলতে পারত। কোনো প্রত্যক্ষদর্শী সঠিকভাবে পুলিশকে ওর চেহারার বিবরণ দিতে পারত না। ইচ্ছে করেই বন্দুক ব্যবহার করতো না নিজের পরিচয় লুকানোর জন্য, তার বদলে ব্যবহার করত বাড়ির টুকিটাকি জিনিস। এত বিশাল পরিধির এলাকায় অল্প সময়ের ব্যবধানে সে খুন আর রেপগুলো করত যে পুলিশের পক্ষে বোঝা সম্ভব হতো না এই সবগুলো নারকীয় ঘটনার পেছনে একটা লোকই দায়ী।